তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাপ কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। খালেদা জিয়ার বায়োপসির জন্য নমুনা সংগ্রহ, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি, ঢাকায় ৮০ সংগঠনের সম্প্রীতি সমাবেশে নিরাপত্তার দাবি। করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৮৯ রোগী। বৃহস্পতিবার সারা দেশে বিশেষ টিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ। আদি বুড়িগঙ্গা দখল করে নির্মাণ বহুতল ভবন উচ্ছেদ, ২ যুগের জবরদখল সরাতে বিআইডব্লিউটি এর অভিযান। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন। তার শরীরে একটি লাম্প বা টিউমার শনাক্ত হওয়ায় এ পরীক্ষা করা হয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, খালেদা জিয়া হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন। নানা জটিলতায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সবশেষ শারীরিক অবস্থা জানাতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। আমাদের যিনি ডাক্তার সাহেব, যিনি দুইজন যারা ছিলেন আপনার প্রসিডিউরের সময়, তারা দুজনই আমার দুই পাশে উপস্থিত করছেন। তারা আপনার নিশ্চিত করেছেন যে তিনি অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট একটি টিউমার চিহ্নিত হয়েছে, সেটার অবস্থা পরীক্ষা করতেই অপারেশন থিয়েটারে তার বায়োপসি করা হয়। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা হবে। বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা আপনার নির্ধারিত হবে। বায়োপসি রিপোর্ট পাওয়ার পর বিএনপি প্রধানের পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সকাল 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনেট ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে সহিংসতা চালাচ্ছে তাদের কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি এ ধরনের হামলার প্রতিহত করতে নতুন আইন করার দাবি জানান বক্তারা। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। বাগেরহাটে সকাল 10টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৮০টিরও বেশি সংগঠন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনগুলো সমাবেশ করে। সমাবেশে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার কারণেই দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা সমুন্নত রাখতে অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তুলতে হবে। দেশের সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে প্রশাসনকে অসাম্প্রদায়িক করতে হবে, পাশাপাশি সংবিধান ও আইনের অসঙ্গতিও সংশোধন করতে হবে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। অপরদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপি জামায়াতকে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী উল্লেখ করে এদের বিষ দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। সকালে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।
দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা ও করণীয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন শ্রেণী পেশার আলোচকদের বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে নানা দাবি ও পরামর্শ। আলোচনায় প্রশাসনকে অসাম্প্রদায়িক করার দাবি জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি। যদি ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি আমাদের ঠেকাতে হয়, তাহলে একটি অসাম্প্রদায়িক প্রশাসন দরকার, একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল দরকার, আর অসাম্প্রদায়িক সংবিধান ও অসাম্প্রদায়িক আইন কানুন দরকার। অপরদিকে জাহাঙ্গীর কবির নানক বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শকে ভুলণ্ঠিত করতে বিএনপি জামায়াত দীর্ঘদিন যাবৎ নানা অপপ্রচার ও চক্রান্ত করে চলছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের যে অভয়ারণ্য গড়বার পায়তারা করছে, দেশের জামাত বিএনপি ও তাদের সাগরের মৌলবাদী তাবেদার অপশক্তি তাদের বীরদাঁত ভেঙে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আলপথ রচনা আমাদের সঞ্জীবিত হতে হবে। আওয়ামী লীগের আরেক জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান। আমাদের কর্তব্য হবে জনগণের কাছে আমাদের যে এই অসাম্প্রদায়িক চেতনা এটা তুলে ধরা এবং মানুষে অসাম্প্রদায়িক করা। আসুন আমরা আলো দিয়ে আলো জ্বালি এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত করি, সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং এই আধার, এই তমসা আমরা দূর করি। নেতারা বলেন, শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় ধর্ম অবমাননার মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আজকের মধ্যে মামলার আদেশের কপি সিআইডির কাছে পৌঁছে দেওয়া হবে। ঘটনার পর থেকে এই মামলার তদন্ত করছিল পুলিশ। এদিকে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা রোববার রাত 11টার দিকে উদ্ধার করেছে পুলিশ। সেখানে পবিত্র কোরআন রাখার ঘটনার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দারোগাবাড়ি মাজারের পাশের জঙ্গলে ইকবালের দেখিয়ে দেয়া জায়গা থেকে উদ্ধার করা হয় গদা। এ সময় সিআইডির ফরেনসিক টিম গদা থেকে আঙ্গুলের ছাপ ও এর আশপাশে পাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে। এর আগে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইকবালকে। পরে ইকবাল সহ 4 আসামি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সকালে এক সংবাদ সম্মেলনে জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল গত 13 অক্টোবর তার ফেসবুক পোস্টে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলাসহ সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা অন্য মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের 4 ও জামায়াতের 1 নেতা রয়েছেন বলেও জানান পুলিশ সুপার। এ পর্যন্ত নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় 11 মামলায় 135 জনকে গ্রেপ্তার করা হলো। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনায়, এই উস্কানিতে, এই সংগঠনে, এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনের থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার 13 আসামি 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের পীরগঞ্জ থেকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পীরগঞ্জের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ড, হামলা ও লুটপাটের ঘটনায় এ নিয়ে 50 আসামিকে রিমান্ডে নিল পুলিশ। এর আগে এ ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 65 জন। রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2018 সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল।
এদিন বিএনপি নেতা রিজভী ও দুলু আদালতে উপস্থিত হননি। পরে বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে জনগণের কল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশের নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী জানান, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। এছাড়া 1974 সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ নেয়ার ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হাইকমিশনার। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে আজ এক ব্রিফিং এ তিনি এ নির্দেশনা দেন। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনরূপ স্বজনপ্রীতি বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের নাতনিকে দেশের বাইরে না নিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে শিশুটিকে মায়ের সাথে ভার্চুয়ালি যোগাযোগে বিচারিক আদালতের দেয়া আদেশ কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মাহমুদুল হকের একক বেঞ্চ এ আদেশ দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে মুশফিক আলম সৈকতের সাথে 2015 সালে বিয়ে হয় তাসনোভা ইকবালের। পরের বছরের 18 ডিসেম্বর জন্ম হয় তাদের একমাত্র মেয়ের। তবে এক পর্যায়ে দাম্পত্য কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় দাবি তাসনোভার। পরে আইনি প্রক্রিয়া শেষে এবছরের সেপ্টেম্বরে তালাক হয় সৈকত ও তাসনোভার। তবে 5 বছর বয়সী কন্যা সন্তানকে মায়ের কাছে দেয়া হয়নি। গত 1.5 বছর মেয়ের সাথে দেখা করতে পারেননি মা তাসনোভা। শারীরিক মানসিক নির্যাতন, আমাকে প্রতিনিয়ত সবার কাছে অপদস্থ করা হতো, আমাকে পাগল বলা হতো, আমাকে মারধর করা হতো। এমনকি বাচ্চাও পর্যন্ত ধরে রেখেছে, বাচ্চাকে দিয়ে পর্যন্ত বলিয়েছে তোমার মাকে পাগল ডাকো। আইন অনুযায়ী মেয়েকে নিজের জিম্মায় পেতে পারিবারিক আদালতে শরণাপন্ন হলে মেয়েকে শুধুমাত্র ভার্চুয়ালি দেখার অনুমতি মেলে। এর বিরুদ্ধে জেলা আদালতে আপিল করলে একই রায় বহাল থাকে। অবশেষে হাইকোর্টে আবেদন করেন তাসনোভা। শুনানি শেষে সোমবার হাইকোর্ট শিশুটিকে নিয়ে তার অভিভাবকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। করোনাকালীন সময়ে এই বাচ্চা মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। এখন বাবা যদি যেতে পারে, আমি মা হিসেবে আমার মেয়েকে আমি রাখতে পারবো না কেন? একটা আনইউজুয়াল অর্ডার। নর্মালি আমরা দেখি হাইকোর্ট ডিভিশনে হাজব্যান্ড আসে, কিন্তু এখানে দেখলাম আনফর্চুনেট মাদার, মাকে আসতে হলো। তো এইটা একটা গ্রেট ইনজাস্টিস। তার বিদেশ যাওয়ার উপর হাইকোর্ট ডিভিশন নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এছাড়া তাসনোভার মেয়েকে শুধুমাত্র ভার্চুয়ালি দেখার সুযোগ দিয়ে বিচারিক আদালতের দেয়া আদেশ কেন বাতিল হবে না জানতে চেয়ে 2 সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,828 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 20,773 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 289 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.39%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,67,981 জনে। সুস্থ হয়েছেন আরও 413 জন। এ নিয়ে মোট সুস্থ 15,31,740 জন। বৃহস্পতিবার সারা দেশে দেয়া হবে বিশেষ টিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অস্থায়ী টিকা কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। কর্মসূচি শুরু হবে সকাল 9টায়। টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলবে টিকাদান। দেওয়া হবে শুধু টিকার দ্বিতীয় ডোজ। এরই মধ্যে সারা দেশে যেসব কেন্দ্রে টিকা পাঠাতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগ। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেয়া হয় 66 লাখ টিকা। কর্মসূচির অংশ হিসেবে
পরের দিন আরও 11 লাখ মানুষকে টিকা দেয় স্বাস্থ্য বিভাগ। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা দখল করে নির্মিত 28টি ছোট বড় স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এর মধ্যে 3 তলা ও 2 তলা একটি বাড়িও রয়েছে। সকাল 10টার দিকে কালুনগর মৌজায় দ্বিতীয় দিনের মতো এই অভিযানে দখলমুক্ত করা হয়েছে 1 একর ভূমি। এই অভিযানে বিআইডব্লিউটিএ এর সঙ্গে অংশ নেয় জেলা প্রশাসন। 2 যুগেরও বেশি সময় ধরে বেদখল হয়ে আছে আদি বুড়িগঙ্গা। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, নির্মাণ করা হয়েছে আবাসিক স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। তবে স্থানীয়দের দাবি, নিয়মিত খাজনা ট্যাক্স দিলেও কিভাবে অবৈধ হলেন তারা। পাশাপাশি পান্না ব্যাটারি ও মেটাডোর কোম্পানিও আদি বুড়িগঙ্গা দখল করেছে, তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে না সে প্রশ্নও তুলেছেন তারা। খাজনা নেন, সেক্ষেত্রে আমার জমি না, আমার জমি হলে খালু আমি বিল্ডিং করে, এটা কার ব্যাপার? আপনার যদি লাগে আপনি আমাকে কিনে নেবেন, আগে যেরকম নিছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা বললে ওনারা বলে কোর্টে যায় রিপোর্ট করেন, কোর্টকে বলে। খাত জমি হইলে এটা রেজিস্ট্রি হবে হইলো কিভাবে, এটা নামজারি হলো কিভাবে? মেট্রোডের জায়গা খালের মিলে পড়ে রয়েছে, পাবলিকের জায়গা ভাঙে, পাবলিকের জায়গা উদ্ধার করে। এ প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ বলছে আপাতত কালুনগর মৌজায় অভিযান চালাচ্ছেন তারা। ওই 2 কোম্পানি পড়েছে কামরাঙ্গীর চর মৌজায়, তবে পান্না ব্যাটারি ও মেটাডোরের দক্ষিণ অংশ পড়েছে নদীর জায়গায়। 10-15 দিনের মধ্যে আমরা কামরাঙ্গীর চর মৌজা উচ্ছেদ আরম্ভ করব। তখন ছোট বড় সেটা আমাদের বিবেচ্য বিষয় হবে না, কারণ আপনারা এর আগেও দেখেছেন জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে ঢাকার চারপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সেখানে অনেক বড় এমপি স্থাপনা ছিল, অনেক বড় প্রভাবশালীদের স্থাপনা ছিল, সবই আমরা নদীর স্বার্থে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও যদি সেরকম কোনো স্থাপনা থাকে আমরা অবশ্যই সেটা আমরা টাচ করব। আদি বুড়িগঙ্গা নিয়ে বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা নির্ভর কামরাঙ্গীর চরের চিত্র পাল্টে দিতে উদ্যোগ ডিএসসিসির। আল-আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শিশুদের স্কুলে ভর্তি সহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছেন না নগরবাসী। অনেকে দিতে পারছেন না করোনার টিকা। সিটি কর্পোরেশন বলছে মূল সার্ভারের সমস্যা থাকায় সেবা দিতে পারছেন না তারা। এদিকে সার্ভার জটিলতার বিষয়ে জানে না দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেল অফিস। উত্তর ঢাকার 12টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ নিতে হয় মহাখালীর আঞ্চলিক কার্যালয় থেকে। রোববার দিনভর এখানে জন্ম নিবন্ধনের আবেদন জমা পড়ে প্রায় 400, কিন্তু সারাদিনই বন্ধ ছিল সার্ভার। সন্ধ্যায় সার্ভার জটিলতা কিছুটা কমলেও আবেদনের বিপরীতে নিবন্ধন হয়েছে সামান্যই। সংশ্লিষ্টরা বলছেন কিছুদিন ধরেই সার্ভার জটিলতার কবলে পড়তে হচ্ছে, এজন্য অসংখ্য আবেদন জমা পড়ে আছে। হঠাৎ দেখা যায় রেজিস্টার বন্ধ, প্রিন্ট হয় না, আবার প্রিন্ট হয় রেজিস্টার বন্ধ। এইভাবে সফটওয়্যারটা কাজ করতেছে প্রায় 1 মাস যাবত, এইভাবেই করতেছে। দেখা যায় অনেক সময় মারামারির অবস্থা হয়ে যায় মানুষের সাথে, মানে সবারই তো জরুরি, আমার লাগবে কেন দিবেন না, ওনারটা হয়েছে আমারটা হইবে না, মানুষ মানে বুঝতে চায় না যে সার্ভারের ব্যাপারটা। এই আজকে সকাল থেকে এই মাত্র 7-8টা কাগজ প্রিন্ট হয়েছে। ডিএনসিসির অঞ্চল 5-এর কার্যালয়েও জন্ম নিবন্ধন প্রত্যাশীদের জটলা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সব অঞ্চলেই হচ্ছে ভোগান্তি। সময় মতো জন্ম নিবন্ধন না পাওয়ায় অনেক শিক্ষার্থীর ভর্তিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা অ্যাপ্লাই করে আসছি, কিছুক্ষণ সার্ভার থাকে নাই, তারপর করে আনলাম। এখানে আসার পর ওনারা বাকি কাজ করতে পারতেছে না, লিঙ্ক নাই। এখন বিডিআরএস যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারে কাজ করতেছে না, আমরা মোবাইলে আবেদন করতে পারিনি। অনেক কষ্টে আবেদন করছি কিন্তু পরে আর যায়নি। শিক্ষার্থীদের করোনা টিকার জন্য দরকার হচ্ছে জন্ম নিবন্ধন। আর নতুন নিয়মে 2001 সালের পর যাদের জন্ম, তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনও প্রয়োজন হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে একসঙ্গে অনেক বেশি আবেদন জমা পড়ার কারণে সার্ভার জটিলতা হচ্ছে। এখানে একটা সময় দিনে 20টা আবেদন পড়তো, এখন সেটা হয়ে গেছে 1 থেকে 150টা আবেদন। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে। এটা এখন সার্ভার কিন্তু লোড নিতে পারছে না, সার্ভার কিন্তু খুবই স্লো। অনেক কিছুর সাথেই যেহেতু জন্ম নিবন্ধন সম্পৃক্ত এখন, তো সেক্ষেত্রে এই প্রেশারগুলো কিন্তু এই সময়গুলোতে থাকে। তো এই সময় হয়তো দেখা যাচ্ছে বাড়তি সময় আমাদের যে কাজের যে এটা আমাদের কিন্তু করতে হয় প্রায়। জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ন্ত্রণ হয় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে। সার্ভার জটিলতার বিষয়ে তথ্য নেই তাদের কাছে। সার্ভারের যে সমস্যাটা আছে ওইরকম তো আসলে মেজর কোনো সমস্যা নাই আমরা জানি। হ্যাঁ, তারপরেও যদি থাকে আমি কালকে সকাল থেকে, আমি যেহেতু আপনি বলছেন ভালো কথা, ধন্যবাদ আপনাকে। আমি এখনই সার্ভারের বিষয়ে করতেছি।
জানা গেছে শুধু ঢাকার 2 সিটি কর্পোরেশন নয়, জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় ধস দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসসির প্রধান সূচকটি 120 পয়েন্ট কমে 7000 পয়েন্টের নিচে নেমে গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 401 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বাজারের দরপতনে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর পেছনে কোনো গুজব আছে কিনা তা তদারকি করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসই। সোমবার সূচকের পতন দিয়ে দিনের শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সারাদিন উত্থান পতনের পর লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 120.41 পয়েন্ট কমে অবস্থান করছে 6885 পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর বাকি 2 সূচকও। এই সময় ডিএস30 সূচক কমেছে প্রায় 2 ভাগ এবং সরিয়া সূচক কমেছে 1.49%। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 1470 কোটি 43 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 47টির, কমেছে 307টির এবং অপরিবর্তিত আছে 22টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কের কারণে বাজারে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডে ট্রেডিং আচরণকেও দুষছেন তারা। এমন কোনো কারণ হয় নাই যে মার্কেট এভাবে পড়ে যাওয়ার। এটা পুঁজিবাজারের ধর্ম হচ্ছে পুঁজি ওঠানামা। একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছে সমস্ত অ্যামং দি ইনভেস্টার্স, এবং কোনো ইনস্টিটিউশনাল সাপোর্টও আসে নাই, এবং কেউ কোনো রকমের তদারকি আছে বলে আমি দেখতেছি না। এদিকে বাজারের এমন অবস্থার পেছনে কোনো গুজব আছে কিনা সে বিষয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যে গুজব নিয়ে একটি বিষয় গত কয়েকদিন ধরে এসেছে, গুজবের বিপক্ষে একটি অবস্থান তৈরি করার জন্য বিসেক একটি সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল তৈরি করার জন্য তৎপর ব্যবস্থা নিচ্ছে। অতএব সেখান থেকে কেউ পুঁজিবাজারে যদি গুজব ছড়ানোর চেষ্টা করে সেটিকে প্রতিহত করা হবে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে শেফার ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় সিভিও পেট্রোকেমিক্যাল এবং তৃতীয় অবস্থানে ফুয়াং সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 400.8 পয়েন্ট, লেনদেন হয়েছে 60 কোটি 60 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানে নিবন্ধন করার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিকেলে সচিবালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নিবন্ধন ছাড়া কেউ ই-কমার্স ব্যবসা করতে পারবে না বলেও জানান মন্ত্রী। বলেন, জুলাইয়ের পর থেকে যাদের টাকা আটকে আছে তাদের টাকা ফেরতের বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। আইসিটি মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে ই-কমার্সের বিষয়ে কাজ করবে বলেও জানান তিনি। যুবক ও ডেস্টিনির টাকার বিষয়টি আইনগতভাবে সমাধান করা হবে বলেও জানান টিপু মুন্সি। বাংলাদেশ ব্যাংকে জুলাই থেকে এ পর্যন্ত ই-কমার্স খাতের গ্রাহকদের 214 কোটি টাকা আটকে আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। জুলাই মাস থেকে যে যারা টাকা আটকে আছে সেই টাকাগুলো যেন তাদের কাছে ফেরত যায়, এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি। একটু সময় লাগবে, কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে যাতে করে জুলাই থেকে যারা পেমেন্ট দিয়ে আটকে আছে, যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়। সুদানে সেনা অভ্যুত্থানের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে সেনাপ্রধান। এর আগে সোমবার ভোরে সামরিক বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের বাড়ি ঘেরাও করে তাকে গৃহবন্দী করে। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা 4 জন মন্ত্রীকেও আটক করা হয়েছে। তবে সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এদিকে রাজধানীর খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ ঘটনার পর রাজধানী জুড়ে বিক্ষোভ শুরু করেছে মানুষ। বিক্ষোভে এখন পর্যন্ত 12 জন আহত হয়েছেন। বিক্ষোভ দমনের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খার্তুম বিমানবন্দর। স্থগিত করা হয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে সুদানের সেনা অভ্যুত্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে আজ একটাই ম্যাচ, শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান, যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানদের। প্রথম রাউন্ডে বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে সুপার 12-এ এসেছে স্কটল্যান্ড। রিচি বেরিংটনের নেতৃত্বে দল আছে ফুরফুরে মেজাজে। শর্টার ফরম্যাটে ম্যাচ জেতার সামর্থ্য প্রমাণ করেছে স্কটিশরা। ব্যাটিংয়ে বেরিংটন ক্রসদের পরিণত মনে হয়েছে, পাশাপাশি ডেভি উইলদের বোলিং আশা দেখাচ্ছে। অন্যদিকে টি-20তে রশিদ নাবির আফগানিস্তান নিজেদের দিনে ভয়ঙ্কর প্রতিপক্ষ। বৈচিত্র্যময় স্পিন আক্রমণ আফগানদের মূল শক্তি, সঙ্গে পাওয়ার হিটিংয়েও তারা হতে পারে বিপজ্জনক। শ্রীলঙ্কার লাহিরু কুমারের সঙ্গে বিবাদে জড়িয়ে জরিমানা গুনতে হলো লিটন দাসকে। আগ্রাসী ভূমিকায় থাকা লঙ্কান পেসারেরও শাস্তি হয়েছে। রোববার সুপার 12-এর ম্যাচে লিটনকে আউট করার পর তেড়ে আসেন কুমারা। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের, যার শুরুটা করেছিলেন কুমারা। তবে জরিমানা গুনতে হচ্ছে দুজনকেই। আইসিসির আচরণবিধি অনুযায়ী বাজে ভাষা ব্যবহার ও দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে ব্যাটারকে আগ্রাসী করার শাস্তি পেয়েছেন কুমারা। কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির 25%, আর অক্রিকেটীয় আচরণে লিটনের 15% জরিমানা করা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জয়ের সুযোগ কমছে। বিশ্লেষকদের মতে পেছনে ব্যর্থতা ঝেড়ে দ্রুতই শিক্ষা নিতে হবে ক্রিকেটারদের। দলকে এক সূত্রে গাঁথতে আত্মবিশ্বাসে জোর দিতে হবে ম্যানেজমেন্টকে। বাছাই পর্ব থেকে শ্রীলঙ্কা ম্যাচ, পরিকল্পনা আর বাস্তবায়নে বেশ ফারাক। শারজায় 172 রান টপকানো সহজ ছিল না লঙ্কানদের। প্রতিপক্ষকে শুরুতে বিপদেও ফেলেছে টাইগার বোলাররা। ম্যাচে নিয়ন্ত্রণ যখন নিজেদের দখলে, তখনই তালগোল। মুস্তাফিজ সাকিবের ওভার থাকা সত্ত্বেও বল করেন মাহমুদুল্লাহ, করিয়েছেন আফিফকে দিয়ে। ওখানে কি লাগাম আলগা হয়েছে? যদিও লিটনের পরপর 2 ক্যাচ মিসে আক্ষেপ হতাশায় রূপ নিয়েছে। হয়তোবা তার মেইন বোলারদের উপরে আস্থাটা একটু কমে গেছিল, সেই জন্য সে আফিফকে ট্রাই করেছে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে, ইজি উইকেট ছিল। দ্যাটস ওয়াজ দ্য ফার্স্ট থিং। আরেকটা ছিল আমার মনে হয় আমাদের বোলারদের মধ্যে কোনো বাইট ছিল না, এক্সেপ্ট সাকিব। আমার মনে হয় দেয়ার ওয়াজ নোবডি who look like taking wickets. টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে লড়াই সহজ হবে না। প্রতিপক্ষ আর গেম প্ল্যানিংয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে একাদশ নির্বাচনে। বাকি ম্যাচগুলোতে কিন্তু আমরা ওই প্রেশারটুকু নাই। আমরা মোটামুটি জানি যে এরা আমাদের যে ভালো দল, কাজেই তারা জিততেই পারে, তাদেরই জেতার কথা। এবং আমরা যদি এই জেতার জায়গাটাতে আমরা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর এমনি তো আমাদের 2জন স্পিনার তো আছেই, আরও মাহমুদুল্লাহ আরও অনেকে বল টল করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের সঙ্গে আসলে একজন স্পিনার বেশি নিয়ে খেলানো হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে হারে কাঠগড়ায় লিটন। অফ ফর্মের সাথে ক্যাচ মিসে খারাপ সময় পার করছেন। বাকি ম্যাচগুলোতে লিটনের একাদশে সুযোগ মিলবে তো? বিশ্লেষকদের আশা লিটনের পাশে থাকবে ম্যানেজমেন্ট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।